নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ঋতুচর্যা পদ্যাংশটি নিয়ে। আমি ঋতুচর্যা পদ্যাংশটির টেক্সট আলোচনা তোমাদের করিয়ে দিয়েছি, তোমাদের শর্ট কোশ্চেনের আলোচনা তোমাদের করিয়ে দিয়েছি। আজ আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে যে তোমাদের নাট্যাংশটি রয়েছে, সেই নাট্যাংশটি কবি পরিচয়, মূল গ্রন্থ, উৎস এবং বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় নিয়ে। তোমাদের নাট্যাংশটা রয়েছে কি? দানবীর কর্ণ। দানে বীর যে, সেই হচ্ছে দানবীর। আর সেই দানবীর কে? না কর্ণ। তাহলে কর্ণ কিভাবে দানবীর হয়ে উঠলো সেই সম্পর্কিত তোমাদের পাঠ্যাংশটি রয়েছে দানবীর কর্ণ। তো কবি কে? না কবি ভাস। তো আমি এই ভাস সম্পর্কে আগে জানি। কি বলছে না, ভারতবর্ষকে দুটা ভাগে ভাগ করেছে, একটা উত্তর ভারত, একটা দক্ষিণ ভারত। যদি বলা হয়, সেই উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে ভাগ করেছে কে? না বিন্ধ্য পর্বত। সেই দক্ষিণ ভারতের একটি রাজ্য কেরালা। সেই কেরালা রাজ্যের ত্রিবান্দ্রমের পদ্মনাভপুরম অঞ্চলের নিকট মল্লিক কর্ণাথম নামক স্থানে, অর্থাৎ কেরালা রাজ্যের মল্লিক কর্ণাথক নামক স্থানে পণ্ডিত টি গণপতি শাস্ত্রী 1909 থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে দুটি পুঁথি আবিষ্কার করে। ভালো করে আবারও শুনো প্রত্যেকে মন দিয়ে, যে বলছে কি না কেরালা রাজ্যের মল্লিক কর্ণাথক নামক স্থানে গণপতি শাস্ত্রী 1909 থেকে 11 খ্রিস্টাব্দের মধ্যে দুটি পুঁথি আবিষ্কার করে মালয়ালম হরপে। অর্থাৎ মালয়ালম হরপ, অর্থাৎ আমরা যেগুলো পড়ি, আমরা সংস্কৃতে যে টেক্সট গুলো পড়ছি সেগুলো দেবনাগরী হরপে, আমরা বাংলা পড়ছি বাংলা হরপে, দেখুন মালয়ালম হরপেও রয়েছে। সেই মালয়ালম হরপে দুটি পুঁথি আবিষ্কার করে কে? গণপতি শাস্ত্রী। কোথা থেকে? না দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের মল্লিক কর্ণাথম নামক স্থান থেকে। সেই দুটি পুঁথিতে মোট 13টি নাটকের নাম পাওয়া যায়। সেই 13টি নাটকের নাম, সেই 13টি নাটক কার লেখা সেই 13টি নাটকে কোথাও উল্লেখ নেই। পণ্ডিত টি গণপতি শাস্ত্রী ওই নাটকগুলোকে ভাসের লেখা বলে মনে করেন। এই ভাসের লেখা বলে মনে করছে পণ্ডিত টি গণপতি শাস্ত্রী, তাতে অনেক সংস্কৃত পণ্ডিত সেটাকে সমর্থন করেন, আবার অনেকে সমর্থন করেছে। এই নিয়ে সংস্কৃত সাহিত্যে তিন ধরনের সম্প্রদায় সৃষ্টি হয়ে গেছে। একদল ওই 13টি নাটককে ভাসের লেখা বলে স্বীকার করেছে, একদল ওগুলোকে ভাষায় লেখা বলে স্বীকার করেনি, আরেক দল মধ্যপন্থা অবলম্বন করছে। অর্থাৎ তারা বলছে যতদিন না পর্যন্ত এই নাটকগুলো কার লেখা সঠিক প্রমাণ পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা এগুলোকে ভাষায় লেখা বলে মানব। তাহলে এইভাবে ভাষার 13টি নাটকের উদ্ভব ঘটলো। সেই 13টি নাটকের মধ্যে ভাষার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক হচ্ছে কি না স্বপ্ন বাসব দত্তম। এবং আমাদের যে পাঠ্যাংশ রয়েছে দানবীর কর্ণ, এই নাট্যাংশটি নেওয়া হয়েছে কোন নাটক থেকে ভাসের? না কর্ণভারম নাটক থেকে। এই হচ্ছে ভাস সম্পর্কিত কিছু তথ্য বা ভাসের নাটক সম্পর্কিত কিছু তথ্য। এই ভাস কে ছিল? না ভাস ছিল কালিদাস পূর্ব যুগের কবিদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ কবি বা শ্রেষ্ঠ একজন নাট্যকার। কারণ তার 13টি নাটকের নাম পাওয়া যায়, তাই তাকে নাট্যকার বলা হয়। অর্থাৎ কালিদাসের পূর্ব যুগের কবিদের মধ্যে ভাস এবং অশ্বঘোষ দুজন শ্রেষ্ঠ ছিল, তার মধ্যে ভাস অন্যতম একজন শ্রেষ্ঠ নাট্যকার। কি বলছে তাহলে? কবি পরিচয় দেখি। না দানবীর কর্ণ নাট্যাংশটি রচয়িতা কবি ভাস। তাহলে দানবীর কর্ণ যেহেতু কর্ণভারম নাটক থেকে নেওয়া হয়েছে, তাহলে কর্ণভারম নাটকটা রচয়িতা যেহেতু ভাস, তাই আমাদের পাঠ্যাংশ দানবীর কর্ণ এই নাট্যাংশটি রচয়িতাও ভাস। কালিদাস পূর্ববর্তী কবিদের মধ্যে অন্যতম হলো ভাস। নাট্যকার
ভাষের আবির্ভাব কাল সম্পর্কে সঠিক কোনো সিদ্ধান্ত নেই, অর্থাৎ কবে ভাষের আবির্ভাব ঘটেছে সে সম্পর্কে কোনো সঠিক প্রমাণ আজও পাওয়া যায়নি। 1909 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী দক্ষিণ ভারতের কেরল রাজ্যের ত্রিবান্দ্রমের পদ্মনাভপুরম অঞ্চলের নিকট মল্লিক করনাথম নামক স্থানে 105 পৃষ্ঠা যুক্ত দুটি পুঁথি আবিষ্কার করেন। অর্থাৎ কোথায়? না, কেরল রাজ্যের মল্লিক করনাথম নামক স্থানে 105 পৃষ্ঠা রয়েছে দুটো পুঁথিতে, এরকম দুটো পুঁথি আবিষ্কার করেন কে? না, টি গণপতি শাস্ত্রী। মালয়ালম হরফে লেখা ওই পুঁথিতে প্রতি পাতায় 10টি করে লাইন ছিল, অর্থাৎ প্রত্যেকটা পুঁথিতে 10টি করে লাইন ছিল। ওই দুটি পুঁথিতে মালয়ালম অক্ষরে লেখা 13টি নাটক ছিল। এই দুটি পুঁথি থেকে মোট 13টি নাটক পাওয়া যায়। নাটকগুলিতে নাট্যকারের নাম নেই, নাটকগুলিতে কোনো নাট্যকারের নাম লেখা নেই। পণ্ডিত টি গণপতি শাস্ত্রী সেগুলোকে ভাষার লেখা বলে স্বীকৃতি দিয়েছেন। পণ্ডিত টি গণপতি শাস্ত্রী এই নাটকগুলিকে ভাষার নাটক বলে চিহ্নিত করেছেন। পুঁথিতে মোট 10টি নাটক ছিল, পরে আরো 3টি রূপক আবিষ্কৃত হয়। প্রথমে 10টি ছিল, পরে আরো 3টি আবিষ্কৃত হয়। এই হচ্ছে ভাষ সম্পর্কে পরিচয়, ভাষের যে কবি তার কবি পরিচয় গেল। আসছে কি ভাষ সমস্যা। আমি বললাম ভাষ সমস্যা কি না, ওই একদল বলছে এগুলো ভাষার লেখা, একদল বলছে ভাষার লেখা নয়। এই নিয়ে যে সংস্কৃত সাহিত্যের সমস্যা, তাই ভাষ সমস্যা। কি বলছে না, মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী যে 13টি নাটক আবিষ্কার করেছিলেন সেগুলি ভাষার রচনা কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়েছিল। নাটকগুলিকে কেন্দ্র করে এই মত পার্থক্যই সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাষ সমস্যা নামে পরিচিত। পরীক্ষা শর্ট কোশ্চেন আসতে পারে অনেক সময়, ভাষ সমস্যা কি বা ভাষ সমস্যা কাকে বলে, তাহলে এটা লিখলে হবে। তাহলে এতক্ষণ জানলাম যে ভাষের 13টি নাটক, তাহলে সেই ভাষের 13টি নাটক কি সেগুলো জানবো। অর্থাৎ ভাষের রচনা বলি, ভাষায় রচিত নাটকের সংখ্যা কত না 13টি। ভাষের 13টি নাটক হলো কি? প্রতিমা ও অভিষেক নাটক। এই দুটো নাটক রামায়ণ অবলম্বনে রচিত। তারপরে হচ্ছে দ্রুত বাক্য, কর্ণভারম, দ্রুত ঘটোৎকচম, মধ্যম ব্যয়, পঞ্চরাত্রম, উরুভঙ্গম। এই যে 6টা নাটক বললাম, এই 6টা নাটক তোমাদের মহাভারত অবলম্বনে রচিত। তারপর হচ্ছে বালচরিত, এটাও অনেকে বলে মহাভারত অবলম্বনে রচিত, আবার অনেকে বলে হরিবংশ কাহিনী অবলম্বনে রচিত। তারপর স্বপ্ন বাসব দত্তম এবং প্রতিজ্ঞা যৌবন নারায়ণ এবং অভিমারক ও চারু দত্ত। এই হচ্ছে ভাষের 13টি নাটক। এদের মধ্যে ভাষের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক হলো স্বপ্ন বাসব দত্তম, আর আমাদের পাঠ্যাংশটি কর্ণভারম নাটকের অংশ। বলছে কি ভাষের 13টি নাটক ছাড়াও সম্প্রতি, মানে এই সাম্প্রতিক যজ্ঞফল নামে একটি নাটক আবিষ্কৃত হয়েছে, যেটি ভাষের নামে পরিচিত, অর্থাৎ ভাষের এই নাটকটি রচয়িতা বলে পরিচিত হয়। তাহলে ভাষের 13টি নাটক ছাড়াও সম্প্রতি ভাষের যজ্ঞফল নামে একটি নাটক আবিষ্কৃত হয়েছে। তারপরে হচ্ছে কি ভাষের নাট্যচক্র, অর্থাৎ ভাষের যে 13টি নাটক, সেই 13টি নাটক সম্পর্কে একটা ছক আকারে তোমাদের দেওয়া আছে, তোমরা এখানে দেখে নেবে। এটা তোমাদের মূল টেক্সটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাও যেহেতু ভাষ যদি সম্পর্কে জানতে হয় তাহলে এই 13টি নাটক জানা প্রয়োজন তোমাদের। আমি 13টি নাটকের নাম, কটি অঙ্ক রয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে নাটকগুলোর উৎস, নায়ক নায়িকা কে এবং নাটকগুলো বিশিষ্টতা অর্থাৎ কোন জাতীয় সেটা দেওয়া আছে। তারপরে আছে কি সংস্কৃত কাব্য সাহিত্য। এই সংস্কৃত কাব্য সাহিত্য সম্পর্কে আমি তোমাদের একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টার ছিল, সেই ফার্স্ট সেমিস্টারে কৃপণ কপালে নাটকটি আলোচনার সময় আমি আলোচনা করে দিয়েছিলাম, আমি আবারও বলছি। বলছে কাব্য শব্দটি কবি শব্দের সাথে সম্পর্কিত। কবির অনুভূতি বা কর্মকে কাব্য বলে। কবিরিদম কর্ম ভাব বা কাব্যম। নিরুক্তকার যাস্ক কবিদের ত্রিকালদর্শী বলেছেন, কবয়ৎ ক্রান্তিদর্শী, অর্থাৎ কবি 3টি কাল দর্শন করতে পারেন। সংস্কৃত সাহিত্যে বা সংস্কৃত সাহিত্যকে সাধারণত 2টি শ্রেণীতে ভাগ করে যায়। কি? একটা দৃশ্যকাব্য ও সব্যকাব্য। দৃশ্যকাব্য যেটা দেখা যায় আর সব্যকাব্য যেটা শোনা যায়। এক কথা যদি বলা হয়, সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজের মতে দৃশ্য
সব্যত্ব ভেদেন পুনঃ কাব্যং দ্বিধামতম। অর্থাৎ দৃশ্য এবং সব্য ভেদে কাব্য দুভাগে বিভক্ত। যে কাব্য মঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপিত করা হয় তাকে দৃশ্য কাব্য বলে। যে কাব্য মঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপিত করা হয় তাকে বলে দৃশ্য কাব্য। আর যে কাব্য কেবলমাত্র শ্রবণযোগ্য তাকে বলা হয় সব্যকাব্য। এই সব্যকাব্যের আবার তিনটি ধারা রয়েছে, কি? গদ্যকাব্য, পদ্যকাব্য এবং মিশ্র কাব্য। এই মিশ্র কাব্যকে অনেকে আবার চম্পু কাব্য বলে। আচার্য বিশ্বনাথ কবিরাজ মিশ্র কাব্যকে চম্পু কাব্য নামে বা চম্পু নামে অভিহিত করেছেন। চম্পু কাব্য কাকে বলে? এটা গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলে। এই হচ্ছে গদ্য কাব্য। দৃশ্য কাব্যের যে দুটি ভাগ, রূপক এবং উপরূপক। প্রাচীন সংস্কৃত ভাষায় নাটকেরই অপর নাম রূপক, অর্থাৎ নাটককেই রূপক বলা হয়। প্রকৃত ব্যক্তির উপর অন্য, এখানে অন্য বানানটা মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্য ব্যক্তির রূপ আরোপ করা হতো যে নাট্য সাহিত্যে, তাই রূপক। অর্থাৎ একজন ব্যক্তিতে যখন অন্য ব্যক্তির রূপ আরোপ করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি না রূপক। এই রূপক 10টি এবং উপরূপক 18টি। রূপক 10টি কি কি? না নাটক, প্রকরণ, ভান, ব্যয়ক, সমবকার, ডিম, ইহামৃগ, অঙ্ক, বৃথি, প্রহসন। আর 18টি উপরূপক কি কি? নাটিকা, ত্রোটক, গোষ্ঠী, সট্টক, নাট্যরাসক, প্রস্থান, উল্লাপ্য, কাব্য, প্রেক্ষণ, রাসক, সংলাপক, শ্রীগদিত, শিল্পক, বিলাসিকা, দুর্মল্লিকা, প্রকরণী, হল্লিস, ভানিকা। নাট্যশাস্ত্রের প্রণেতাকে ভরতমুনি। তোমাদের যে এত ডিটেলসে আলোচনা করছি, তোমাদের এত ডিটেলস জানা প্রয়োজন নেই, ঠিক আছে? কোনগুলো তোমরা জানবে আমি সংক্ষেপে একবার বলে দেব। ইংরেজি ড্রামা শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে, অর্থাৎ ইংরেজি ড্রামা মানে আমাদের নাটক, সেই শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ কি অ্যাকশন বা কিছু করে দেখানো। তোমাদের যে রূপক 10টি আলোচনা করলাম সেই রূপকের নাম এবং কোন রূপকের কোন গ্রন্থ সেটা তোমাদের একটা করে উদাহরণ দিয়ে দিয়েছি। এবার বলে রাখি, আমাদের যে পাঠ্যাংশটা রয়েছে দানবীর কর্ণ নেওয়া হয়েছে কোথা থেকে? কর্ণভারম। সেই কর্ণভারম নাটকটা ব্যয়ক জাতীয় রূপক, অর্থাৎ নাটক, প্রকরণ, ভান, ব্যয়ক, অর্থাৎ ব্যয়ক জাতীয় রূপক। সংস্কৃত সাহিত্যে ব্যয়ক শ্রেণীর দৃশ্যকাব্য একটি বিশেষ ধরনের নাটক যা মূলত যুদ্ধ ও বীরত্বের কাহিনী নিয়ে রচিত হয়। অর্থাৎ ব্যয়ক শ্রেণীর নাটক যুদ্ধ ও বীরত্বের কাহিনী নিয়ে রচিত হয়েছে। কর্ণভারম নাটকে তাই দেখতে পাই যেখানে যুদ্ধ ও বীরত্বের কাহিনী রয়েছে। এই ধরনের নাটকে প্রধানত রাজকীয় যুদ্ধ, বীরত্বপূর্ণ কার্যকলাপ এবং যুদ্ধের মধ্য দিয়ে চরিত্রের উন্নতি ও পতন চিত্রিত হয়। অর্থাৎ রাজকীয় যুদ্ধ থাকে, বীরত্বপূর্ণ কার্যকলাপ থাকে, আর চরিত্রের উন্নতি ঘটে আর পতনও ঘটে। ব্যয়ক শ্রেণীর দৃশ্যকাব্যের প্রধান বৈশিষ্ট্য কি? না যুদ্ধ কেন্দ্রিক কাহিনী থাকবে, বীরত্বের প্রদর্শন থাকবে, রাজনৈতিক ও সামরিক পটভূমি থাকবে, সংক্ষিপ্ততা থাকবে, ছোট হবে, উত্তেজনা ও আকর্ষণ থাকবে, আর বীরত্বের প্রশংসা থাকবে। ভাসের কর্ণভারম নাটকে কর্ণের যে বীরত্ব সেটা প্রদর্শিত হয়েছে, তাই এই কর্ণভারম নাটকটা একটা ব্যয়ক জাতীয় রূপক। তারপর আসছে কি উৎস ও মূল গ্রন্থ। না দানবীর কর্ণ নাট্যাংশের মূল গ্রন্থ হলো কি ভাসের কর্ণভারম। উৎস কি? না দানবীর কর্ণ নাট্যাংশের উৎস কর্ণভারম নাটকের প্রথম অঙ্কের অংশ বিশেষ, অর্থাৎ কর্ণভারম নাটকের যে প্রথম অঙ্ক তার কিছুটা অংশ নেওয়া হয়েছে, সেই কিছুটা অংশ দানবীর কর্ণ নামে পরিচিত। তাহলে আমি এতটা পর্যন্ত যে আলোচনা করলাম সেগুলো সংক্ষেপে এক নজরে কি না যদি বলা ভাসের কবি পরিচয়, তাহলে কবি পরিচয় আমরা কি জানবো? না ভাস কে ছিল? না কালিদাস পূর্ব যুগের কবিদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। তার লেখা 13টি নাটক পাওয়া যায়, যে নাটকগুলো আবিষ্কার করেছে কে? না গণপতি শাস্ত্রী। কোথা থেকে? কেরালা রাজ্যের মল্লিক কর্ণাথম নামক স্থান থেকে। দুটি পুঁথি আবিষ্কার করেছিল, দুটি পুঁথিতে 13টি নাটক পাওয়া যায়। এই 13টি নাটকের রচয়িতা ভাস না অন্য কেউ, এই নিয়ে সংস্কৃত সাহিত্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে যা ভাস সমস্যা নামে পরিচিত। এই ভাসের 13টি নাটকের নাম আমরা জানলাম। তার মধ্যে শ্রেষ্ঠ নাটক কোনটা? স্বপ্নবাসব দত্তম। আর আমাদের পাঠ্যাংশটা রয়েছে কোন নাটক থেকে? না কর্ণভারম নাটক থেকে। তারপর জানলাম কি সংস্কৃত কাব্য। না সংস্কৃত কাব্যকে দুভাগে ভাগ করা যায়, একটা দৃশ্যকাব্য আর একটা সব্যকাব্য। যে কাব্যকে মঞ্চে অভিনয়ের মাধ্যমে দেখানো হয় তাকে বলে দৃশ্যকাব্য, আর সব্যকাব্য যে কাব্য কানে শোনা হয়। সব্যকাব্য 3 ধরনের: গদ্যকাব্য, পদ্যকাব্য, চম্পু কাব্য।
আর দৃশ্যকাব্যকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা রূপক আর উপরূপক। রূপকের ভাগ রয়েছে 10টি, উপরূপক রয়েছে 18টি। সেই 10 প্রকার রূপকের মধ্যে আমাদের যে পাঠ্যাংশটি রয়েছে সেই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে কর্ণভারম নাটক থেকে বা কর্ণভারম রূপক থেকে। এই কর্ণভারম রূপকটি হলো ব্যয়ক জাতীয় রূপক বা ব্যয়ক জাতীয় রচনা, যেখানে কিনা যে রচনাতে বীরত্বের প্রদর্শন দেখানো হয়। আর আমাদের পাঠ্যাংশ বা আমাদের যে পাঠ্যাংশের মূল গ্রন্থ কর্ণভারম নাটকেও কর্ণের বীরত্ব প্রদর্শিত হয়েছে। এই হচ্ছে তোমাদের আমি এক নজরে আলোচনা করে দিলাম, মানে আমি সংক্ষেপে বলে দিলাম, তোমরা এই অংশগুলো মনে রাখবে। তো এরপরে আসছি বিষয়বস্তু নিয়ে। আমি বিষয়বস্তুটা সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি, কারণ পরবর্তী দিন থেকে আমি লাইন ধরে ধরে শব্দার্থ সহ টেক্সট আলোচনা করে দেব। যে টেক্সট আলোচনাগুলো তোমরা দেখলে প্রত্যেকে খুব সুন্দরভাবে এই নাটকটি বুঝে যাবে। তাই আমি আজকে সংক্ষেপে বিষয়বস্তু আলোচনা করছি। না, কর্ণ, এই কর্ণ কে ছিল? না, কর্ণ ছিল কুন্তী পুত্র। কিভাবে এলো কর্ণ সেই সম্পর্কে আমি একটা কাহিনী বা গল্প বলছি, তোমরা কাহিনীটা বা গল্পটা শোনো। না, মহাভারতে যদি বলা হয় হস্তিনাপুরের রাজা কে ছিল? না, শান্তনু। সেই শান্তনুর দুজন স্ত্রী ছিল, গঙ্গা আর সত্যবতী। গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করে কে? দেবব্রত, যার পরবর্তীকালে নাম হয় ভীষ্ম। ভীষ্ম বিয়ে না করায় তার পরবর্তীকালে সংসারে বৃদ্ধি ঘটে না। কেন বিয়ে করেনি কি সেটা আমি তোমাদের যখন মহাভারত আলোচনা করব তখন বলে দেব। আরেকজন স্ত্রী ছিল কে? সত্যবতী। সত্যবতীর দুজন ছেলে ছিল, একটা চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ অল্প বয়সে গান্ধর্ব যুদ্ধে মারা যায়। বিচিত্র বীর্যের দুজন স্ত্রী ছিল, সে বিচিত্র বীর্যের দুজন স্ত্রী কি? অম্বিকা আর অম্বালিকা। তাহলে আমি আবারও বলছি, হস্তিপুর রাজা শান্তনু দুজন স্ত্রী, গঙ্গা সত্যবতী, গঙ্গার ছেলে দেবব্রত বা ভীষ্ম, সত্যবতী দুজন ছেলে বিচিত্র বীর্য আর চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ অল্প বয়সে মারা যায় গান্ধর্ব যুদ্ধে। বিচিত্র বীর্যের দুজন স্ত্রী অম্বিকা আর অম্বালিকা। সেই অম্বিকার গর্ভে হয় ধৃতরাষ্ট্র আর অম্বালিকার ছেলে পাণ্ডু। ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ, তাই তারই ভ্রাতা পাণ্ডুকে সিংহাসনে বসানো হলো। কার? না, হস্তিনাপুরের সিংহাসনে। এবারে ধৃতরাষ্ট্রের একজন স্ত্রী ছিল গান্ধারী। সেই ধৃতরাষ্ট্র আর গান্ধারীর 100 পুত্র, একজন কন্যা ছিল। দুর্যোধন, দুঃশাসন এরকম 100 পুত্র ছিল, আর কন্যার নাম ছিল দুঃশলা। আর পাণ্ডুর দুজন স্ত্রী ছিল কুন্তী আর মাদ্রী। কুন্তীর গর্ভে হয়েছিল 3 জন সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর মাদ্রীর গর্ভে হয়েছিল নকুল ও সহদেব। পাণ্ডুর পুত্রদের বলা হতো পাণ্ডব, আর এই ধৃতরাষ্ট্রের পুত্রদের বলা হতো কৌরব। এই কৌরব আর পাণ্ডবদের যুদ্ধের কাহিনী মহাভারতের প্রধান বর্ণনীয় বিষয়। এবারে বসে আমি কেন ওটা বললাম দেখো। তাহলে কুন্তীর তো আমরা 3 জন পুত্র জানলাম, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। তাহলে কর্ণ কিভাবে কুন্তীর পুত্র হলো? কুন্তী অবিবাহিত অবস্থায় মহর্ষি দুর্বাসার সেবা করেছিল, আর মহর্ষি দুর্বাসা তার সেবাতে সন্তুষ্ট হয়ে কুন্তীকে বরদান দেয়। কি? তুমি যে দেবতার অংশ থেকে পুত্র চাইবে সেই দেবতার অংশ থেকে পুত্র লাভ করবে। সেই আশীর্বাদ বা বরদানের সত্যতা বা কতটা ফলপ্রসূ সেটা যাচাই করার জন্য কুন্তী কি করলো? সূর্য দেবতার অংশ থেকে পুত্র চাইল, আর তাতে কুন্তীর গর্ভে সূর্য দেবতার অংশ থেকে পুত্র জন্ম হলো। অবিবাহিত অবস্থায় পুত্র হওয়ায় কুন্তী লোক সমাজে অপবাদের ভয়ে সেই পুত্রকে ত্যাগ করে দেয়। সেই পুত্রকে রক্ষা করে কে? তার পিতা সূর্য। সেই পুত্রের নাম দেওয়া হয় কর্ণ। সেই পুত্রকে সূর্য কবচ এবং কুণ্ডল দিয়ে রক্ষা করে। সেই কবচ কুণ্ডল যতদিন কর্ণের দেহে থাকবে কর্ণকে কেউ হত্যা করতে পারবে না।
তারপর কর্ণ পালিত হয় এক সারথীর বাড়িতে, এক সারথী অর্থাৎ সুতপুত্র, কার কাছে না, অধিরথ এবং রাধা। এই অধিরথ এবং রাধার কাছে কর্ণ পালিত হয়। আর রাধার কাছে পালিত হওয়ার জন্য কর্ণকে আরেক নাম বলা হয় রাধেয়। তাহলে সেই অধিরথ আর সারথীর কাছে পালিত হয় কর্ণ। সমাজে কেউ জানতো না সে কর্ণ যে কুন্তির পুত্র বলে, সবাই জানতো অধিরথের পুত্র। আর অধিরথ ছিল কি, সুত। কর্ণ বাল্য অবস্থা থেকে ধনুর্বিদ্যাতে পারদর্শী ছিল, কিন্তু সুত হওয়ার জন্য সেই ধনুর্বিদ্যায় তার অধিকার ছিল না। সেই রাগে ক্ষোভে কর্ণ সবসময় জর্জরিত ছিল। আমরা ঘটনা পরম্পরায় দেখতে পাই, কৌরব আর পাণ্ডবদের মধ্যে এদিকে যখন বিবাদ চলছে, তখন কৌরবদের পক্ষে যোগদান করে কে না, কর্ণ। কারণ তার বীরত্বের প্রদর্শন দেখানোর ইচ্ছে ছিল। আর কৌরবরা ছিল অধর্মের পথে, আর পাণ্ডবরা ছিল ধর্মের পথে। আর পাণ্ডবদের পক্ষে সহযোগিতা কে ছিল না, কৃষ্ণ। এখানে প্রধান বিষয় কি দেখো না, পাণ্ডবদের পক্ষে কৃষ্ণ আছে মানে পাণ্ডবদের জয়লাভ নিশ্চিত, কিন্তু কৌরবদের পক্ষে রয়েছে সূর্যের পুত্র কর্ণ। আর সেই সূর্যের দেওয়া কবচ কুণ্ডল যতদিন কর্ণের দেহ থাকবে ততদিন তাকে কেউ পরাজিত করতে পারবে না। তাহলে কিভাবে কর্ণের কাছ থেকে এই কবচ কুণ্ডল কেড়ে নেওয়া যায়, সেই ঘটনাটা আমাদের এই পাঠ্যাংশে তুলে ধরা হয়েছে। কারণ কবচ কুণ্ডল যদি না কেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু কর্ণকে পরাজিত করা যাবে না। আর তাহলে শ্রীকৃষ্ণের যে মূল উদ্দেশ্য ধর্ম স্থাপনা করা, তাহলে সেটাও সম্ভব হবে না। তাই কৃষ্ণ ছলনা করলো কি, পরবর্তী এইদিকে যে আমরা দেখলাম যে পাণ্ডুর তিনজন পুত্র কুন্তি আর পাণ্ডুর, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। যুধিষ্ঠির ছিল ধর্মরাজের অংশ, ভীম ছিল পবনদেবের অংশ, আর অর্জুন ইন্দ্র দেবতার অংশ। তাই শ্রীকৃষ্ণ কি করলো, তার অর্জুনের জয়লাভের জন্য তারই পিতা কে ইন্দ্র, সে ইন্দ্রর সাহায্য প্রার্থনা করলো। সে ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে গেল কার কাছে, কর্ণের কাছে। কর্ণের একটা মহৎ গুণ ছিল, তিনি দান করত। আর সে ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে গেল ভিক্ষা গ্রহণ করতে। এইখান থেকে নাটকটা শুরু হয়েছে। অর্থাৎ আমাদের যে পাঠ্যাংশটা শুরু হয়েছে যে ব্রাহ্মণের ছদ্মবেশে ইন্দ্র গেল কোথায় না, কর্ণের কাছে দান গ্রহণ চাইতে। তার মূল উদ্দেশ্য ছিল কি না, কর্ণের কবচ কুণ্ডল কেড়ে নেওয়া। এটাই ছিল এটাই ছিল ইন্দ্রের মূল উদ্দেশ্য। এখান থেকে নাটকটা শুরু হয়েছে। আমাদের কি রয়েছে আমাদের বিষয়বস্তুতে না, আমাদের বিষয়বস্তু আমরা দেখতে পাই না, ব্রাহ্মণ বেশে ইন্দ্রের প্রবেশ ঘটে কোথায় না, কর্ণের কাছে যায়। সেখানে কর্ণের কাছে বিপুলতর ভিক্ষা চায়। আর সেই ব্রাহ্মণের কণ্ঠস্বর শুনে কর্ণের যে ঘোড়াগুলো, সে ঘোড়াগুলোর অস্থিরতার পরিচয় পাওয়া যায়। তারপর আমরা দেখতে পাই যখন বিপুলতর ভিক্ষা চায়, কর্ণ তাকে প্রণাম জানায় এবং একে একে তার সম্পদের কথা বলে। অর্থাৎ কর্ণের কি কি সম্পদ আছে সেই সম্পদগুলো সবকিছু বর্ণনা করে। কার কাছে, ইন্দ্রের কাছে, সেই ব্রাহ্মণ রূপী ইন্দ্রের কাছে। কারণ বিপুলতর কোনটা কর্ণ তো জানে না, তাই সম্পদগুলো বর্ণনা করার পর কোনটা নিতে চায় সেটা সে দিতে ইচ্ছুক। কিন্তু কর্ণ যখন তার সমস্ত সম্পদের কথা বলল, কর্ণ সেই ব্রাহ্মণ রূপী ইন্দ্রকে দান করতে চাইল কি, প্রথমে 1000 গাভী দান করতে চাইল, কিন্তু ইন্দ্র তা নিতে চাইল না। তারপরে অনেক হাজার ঘোড়া দান করতে চাইল, সেটাও ইন্দ্র নিতে চাইল না। তারপরে 1000 হাতি দান করতে চাইল, সেই ব্রাহ্মণ রূপী ইন্দ্র সেটাও গ্রহণ করলো না। অনেক সোনা দান করলো, প্রথমে ব্রাহ্মণ গ্রহণ করলো কিন্তু পরক্ষণে আবার সেগুলো গ্রহণ করতে চাইল না। কর্ণ ব্রাহ্মণকে অগ্নিষ্টম যজ্ঞের ফল দিতে চাইল, কিন্তু সেই ব্রাহ্মণ রূপী ইন্দ্র সেটা নিতে চাইল না। তারপর কর্ণ নিজের মাথা দিতে চাইল, তখন সে ব্রাহ্মণ রূপী ইন্দ্র বলল, সর্বনাশ সর্বনাশ, এরকম জিনিস তো আমি নিতে পারবো না।
তখন কর্ণ বলছে ভয় পাবেন না। তাহলে এত সব কিছু যখন আপনি নিতে চাইছেন না, তাহলে আমি আমার জন্মের সঙ্গে বা আমার শরীরের সঙ্গে যেটা উৎপন্ন অর্থাৎ কবচ এবং কুণ্ডল, সেই কবচ কুণ্ডল আমি আপনাকে দিচ্ছি। আর যখনই কবচ কুণ্ডল দিতে চাইলো, মহা আনন্দে সেই ব্রাহ্মণরূপী ইন্দ্র সেটা নিতে চাইলো। কর্ণের মনে সন্দেহ হলেও কিন্তু সেই কবচ কুণ্ডল তিনি ইন্দ্রকে দিয়ে দেন। ইন্দ্র কবচ কুণ্ডল নিয়ে গেল এবং প্রত্যুত্তরে অর্থাৎ দানের প্রতিদান হিসাবে কর্ণ কর্ণকে ইন্দ্র কি বিমলা নামক একটা অস্ত্র দিয়ে যায়, যে অস্ত্রের দ্বারা কর্ণ পঞ্চ পাণ্ডবের মধ্যে যে কোনো একজন পাণ্ডবকে হত্যা করতে পারবে। এইভাবে নাটকটার পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ আমাদের নাট্যাংশটির পরিসমাপ্তি ঘটে। এর পরবর্তীকালে বলে রাখি, ওই যে অস্ত্রটার দ্বারা পঞ্চ পাণ্ডবের একজনকে বধ করতে পারবে বলে গেল, কিন্তু কৃষ্ণের ছলনায়ও সেইটা বধ করতে পারলো না কর্ণ। তাহলে তোমাদের নাট্যাংশটা রয়েছে কোনখান থেকে না, ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে ইন্দ্রের ভিক্ষা চাওয়ার কাছ থেকে, অর্থাৎ ব্রাহ্মণের রূপ ধরে ইন্দ্র এলো কোথায়, কর্ণের কাছে ভিক্ষা চাইতে। সেখান থেকে ভিক্ষা হিসেবে গ্রহণ করলো কি না, কবচ আর কুণ্ডল। সেটা নিয়ে প্রত্যুত্তর কি দিল, বিমলা নামক অস্ত্র দিয়ে তার প্রস্থান ঘটলো। বিমলা নামক অস্ত্র যদিও সেই ব্রাহ্মণ নিজে তাকে দেয়নি, দেবদূত পাঠিয়েছিল, সেই দেবদূত এসে বিমলা নামক অস্ত্রটি দেয়, সেই তারপর দেবদূতের প্রস্থান ঘটে। এইখান পর্যন্ত আমাদের পাঠ্যাংশটি রয়েছে। আমি তোমাদের বিষয়বস্তুটা লাইন ধরে ধরে আলোচনা করলাম না, গল্প আকারে বলে দিলাম। তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এটা সম্পূর্ণ বিষয়বস্তু মানে টেক্সটটা সম্পূর্ণ অনুবাদ তো তোমাদের দেওয়া আছে, এটা তোমরা দেখে নিতে পারো কেউ। পরবর্তী দিন থেকে আমি তোমাদের লাইন ধরে ধরে টেক্সট আলোচনা করে দেবো শব্দার্থ সহ। এবার বলে কি নামকরণ কি বলছে, বলছে নাম হলো পরিচয়। আমরা নামের দ্বারা কারো পরিচয় পেয়ে থাকি। তো আমরা গাছপালা, পশু পাখি, মানুষ সবকিছুর প্রত্যেকটা নাম রয়েছে। নাম ছাড়া আমরা কারো পরিচয় জানতেই পারি না। সেই বলছে নাম হলো পরিচয়। ব্যক্তির ক্ষেত্রে যেমন সাহিত্যের ক্ষেত্রে নামকরণ তেমনই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্যক্তির ক্ষেত্রে যেমন নামকরণ রয়েছে, সাহিত্যের ক্ষেত্রেও নামকরণ গুরুত্বপূর্ণ ব্যাপার। সাহিত্যের নামকরণ সাধারণত তিন রকম বা তিন প্রকার। কি, একটা ব্যক্তি বা চরিত্র কেন্দ্রিক, একটা বিষয় কেন্দ্রিক, আর একটা কাহিনীর ভাবার্থ বা ব্যঞ্জনা নির্ভর। অর্থাৎ সাহিত্যের নামকরণ নায়ক নায়িকার নাম অনুসারে হতে পারে, অর্থাৎ ব্যক্তি বা চরিত্র কেন্দ্রিক। বিষয় কেন্দ্রিক, সম্পূর্ণ বিষয়টা কি রয়েছে সেটার উপর নির্ভর করে নাম হতে পারে। অথবা টোটাল কাহিনীটার ভাবার্থ বা ব্যঞ্জনকে নির্ভর করে নামকরণ হতে পারে। ভাস রচিত কর্ণভারম নাটকের অংশ আমাদের পাঠ্যাংশ দানবীর কর্ণ, এই নামকরণটি ব্যক্তি বা চরিত্র কেন্দ্রিক হয়েছে। অর্থাৎ কর্ণের নাম অনুসারে হয়েছে দানবীর কর্ণ। কর্ণের যে দান করা ভূমিকা, সেই দান থেকে নাম হয়েছে দানবীর। আর কর্ণ যেহেতু দান করতো তাই দানবীর কর্ণ, অর্থাৎ নায়ক কর্ণের নামানুসারে নামকরণটি হয়েছে। তাই পাঠ্যাংশের নামকরণটিকে নায়কাশ্রয়ী বলা যেতে পারে। আমি নামকরণটা তোমাদের সংক্ষেপে আলোচনা করলাম, লং কোশ্চেন আকারে তোমাদের পরবর্তীকালে আমি আলোচনা করব। তো আমি আজ আলোচনা করলাম এই কর্ণভারম নাটকের বা দানবীর কর্ণ নাট্যাংশের রচয়িতা যে ভাস, ভাসের সম্পূর্ণ ভাসের পরিচয়, ভাসের রচনাবলী, ভাসের নাট্যচক্র যে রয়েছে 13টি নাটক, ভাসের সমস্যা কি, ভাস সমস্যা কি, সংস্কৃত কাব্য কি মানে সংস্কৃত কাব্য সাহিত্যকে কভাবে ভাগ করা যায়, দৃশ্যকাব্য সব্যকাব্য সম্পর্কে আলোচনা করলাম এই দানবীর কর্ণ নাট্যাংশের মূল গ্রন্থ ও উৎস সম্পর্কে, বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় এবং নামকরণ তোমাদের আলোচনা করলাম। পরবর্তী দিন থেকে আমি তোমাদের লাইন ধরে ধরে টেক্সট আলোচনা করে দেবো। আশা করি প্রত্যেকে আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।